কাব্যা স্বস্তিককে কেঁদে কেঁদে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাবো না জানি, তাও আমি তোমাকে সব সত্যি বলে হালকা হতে চাই। আর কাব্যাকে এভাবে কাঁদতে দেখে স্বস্তিকের মন গলে যায় কাব্যার কথা শুনে। সাথে স্বস্তিক কাব্যার দেওয়া কফি ড্রিঙ্ক করতে থাকে। আর কাব্যা শুধু কেঁদে কেঁদে একটা কথাই বলতে থাকে যে স্বস্তিককে সে এ কেসের ব্যাপারে যত ডিটেলস জানে সব কিছু বলে দেবে। তখনই বাইরে থেকে কেউ একজন কাব্যাকে গুলি করে দেয়। স্বস্তিক ভীষণ টেনশনে এসে যায়, সে কাব্যাকে সামলানোর চেষ্টা করে কিন্তু স্বস্তিক বুঝতে পারে না গুলি চললেও কোনো রক্ত কেন বেরোয় না। কাব্যা স্বস্তিককে বলে ওটা গুলি নয়, ওটা একটা নাটক ছিল। ততক্ষণে স্বস্তিক একটু একটু করে জ্ঞান হারাতে শুরু করে, সে কাব্যার কথাবার্তা আর বুঝতে পারে না। কাব্যা তারপর তার জামা খুলতে শুরু করে। তারপর সে স্বস্তিকের সঙ্গে একই বেডে শুয়ে গীতাকে ফোন করে বলে তোমাকে কিছু দেখাতে চায়। তারপর কাব্যা ভিডিও কল করে গীতাকে দেখায় যে সে আর স্বস্তিক একই বিছানার মধ্যে আছে, যেটা দেখে গীতা ভীষণ অবাক হয়ে যায়। কাব্যা বলে স্বস্তিক আজ থেকে আমাকে চয়েস করে নিয়েছে, স্বস্তিক তোমার আর থাকবে না। যেটার পর গীতা কান্নায় ভেঙে পড়ে নিজের ভালোবাসাকে হারিয়ে। মুহূর্তের মধ্যে নিজের ভালোবাসাকে হারিয়ে গীতা বুঝতে পারে না সে কী করবে। অন্যদিকে কাব্যা প্রমাণ রাখার জন্য তার আর স্বস্তিকের কিছু ছবি তুলে নেয়। তারপর কাব্যা হোটেল থেকে বেরিয়ে যায়। সকালবেলা স্বস্তিকের হোশ এলে স্বস্তিকের যখন মনে পড়ে কাল রাত্রিবেলা কি কি ঘটেছিল, স্বস্তিক ভীষণ ঘাবড়ে যায়। সে সোজা গীতাকে ফোন করলে যেখানে গীতা একই অবস্থায় সারা রাত বসেছিল, সে স্বস্তিকের ফোন তুলতে চায় না, বারবার কেটে দেয়। গীতা ফোনটা তুললে সে স্বস্তিককে কথা শুনিয়ে আবার ফোনটা কেটে দেয়। স্বস্তিক জানে বড় রকমের গন্ডগোল সে করে ফেলেছে। তাই সে গীতাকে দেখা করতে আসলে গীতা দরজা বন্ধ করে স্বস্তিককে দরজা খুলতে চায় না। স্বস্তিক বলে গীতা বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, কাব্যা আমাকে ফাঁসিয়েছিল। গীতা বলে আপনি যখন জানেন ও কেমন তাহলে কেন গিয়েছিলেন ওর কাছে যাওয়ার আগে আমাকে একবারও কেন জানানোর প্রয়োজন মনে করেননি? আপনার সাথে কথা বলতে চায় না, এখান থেকে চলে যান। তারপর গীতা অগ্নিজিৎকে ফোন করে বলে যে আপনার ছেলেকে আমার দরজা থেকে বাড়ি নিয়ে যান, ডিভোর্স দেওয়ার প্রয়োজন পড়লে আমি ডিভোর্স দিয়ে দেবো। কাব্যের সাথে আপনার ছেলের সম্পর্ক এসব নিয়ে আমি কথা বলতে চাই না। অগ্নিজিৎও রেগে গিয়ে বলে যে আমার ছেলের সাথে তোমার সম্পর্ক চুক্তি করে দাও, এমনিতেও বাড়ি ছেড়ে চলে গেছো, আমাদের পদবিটাও তুমি ছেড়ে দাও। গীতা বলে সেটাই হবে, আমিও সেটাই চাই। অগ্নিজিৎও ভীষণ রেগে গিয়ে স্বস্তিককে ফোন করে বলে যে তুমি চুপচাপ এক্ষুনি বাড়ি ফিরে এসো, কোনো কথা শুনতে চাই না আমি তোমার সাথে গীতার ডিভোর্স করাবো। ওই মেয়ের সাহস কী করে হলো আমাকে আদালত চেনানোর? ওই মুহূর্তে কাব্যা তার আর স্বস্তিকের ফটোগুলো অগ্নিজিৎকে পাঠিয়ে দেয়। অগ্নিজিৎ বলে স্বস্তিক অনেক কথা আছে, তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো। স্বস্তিক বলে গীতা আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ভুলটা ঠিক বুঝতে পারবে। দরজার ভিতর থেকে গীতাও সমানে কষ্ট পেতে থাকে। পরের দিন বাড়ির মধ্যে সবাই মিলে হোলি পালন করতে থাকে, যেখানে প্রলয় রং মাখতে চায় না আর বলে যে বাড়ির লক্ষ্মী যখন বাড়িতে নেই কিসের হোলি পালন হবে। তখনই কাব্যা এসে বলে যে ওর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তারপর কাব্যা স্বস্তিককে রং লাগাতে গেলে স্বস্তিক বলে যে আমাকে প্রথম রং গীতাই লাগাবে। কাব্যা বলে নাটক বন্ধ করো, নয়তো আমি এক্ষুনি হাটে হাড়ি ভেঙে দেবো।